মাসের পর মাস তারা খাবার পাচ্ছে না, আশেপাশে শুধু লবণাক্ত পানি, অ্যান্ড এই কারণে তাদের চুলের টেক্সচার কেমন হবে, তাদের স্কিনের টোন কেমন হবে, এই জিনিসগুলো পর্যন্ত মেকআপের মাধ্যমে একদম অ্যাকুরেটলি উপস্থাপন করা হয়েছে। ইথিকা নামের এক রাজ্য ছিল যার রাজা ছিল অডিসিয়াস। এই অডিসিয়াসের উপরে আরেকজন রাজা ছিল যার লক্ষ্য ছিল ট্রয় নামের একটা শহরকে দখল করা। এই জন্য সে যুদ্ধ ঘোষণা করে দেয়। এখন দেখেন অডাসির হাতে কিন্তু কোনো উপায় নাই, কারণ তার উপরের একটা রাজা তাকে হুকুম দিছে যুদ্ধে যাওয়ার জন্য। এখন অডাসি যেটা করে, নিজের পরিবার নিজের সন্তানকে ছেড়ে যুদ্ধে চলে যায়। 1-2 বছর না, প্রায় 10 বছর এই যুদ্ধ চলতে থাকে। এরপরে গিয়ে অডাসি যুদ্ধে জয়লাভ করে। যুদ্ধে তো জয়লাভ করে ফেলছে, এখন বাড়ি ফেরার সময়। বাড়ি ফেরার রাস্তা ছিল মাত্র 2 সপ্তাহের, কিন্তু বাড়িতে ফিরতে সময় লাগে 10 থেকে 11 বছর। এর পিছনে কারণ কি? এইটাই হচ্ছে সিনেমার মূল প্লট পয়েন্ট। স্টোরিটা নেওয়া হয়েছে হোমারের লেখা একটা বই থেকে, যে বইটার নাম ছিল অডাসি। যেহেতু এটা ক্রিস্টোফার কাকুর সিনেমা অ্যান্ড আমরা জানি যে ওনার সিনেমা বোঝা খুবই টাফ, তো আমি চেষ্টা করবো যে সহজে প্লটগুলা এক্সপ্লেন করতে। এক্সপ্লেনটা শোনার আগে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। মনে করেন আপনি অডিসি অ্যান্ড আপনি একটা যুদ্ধে গেছেন, যে যুদ্ধটা প্রায় 10 বছর ধরে চলতেছে। বাড়ি ফেরার পথে অডাসির সামনে যে বাধাগুলো আসে সেগুলো আজকে এক্সপ্লেন করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। প্রথম বাধা লটাস ইটার দ্বীপ। এই দ্বীপে আসার পরে অডাসিয়াসের কিছু নাবিক আছে যারা ভুলে জাদুকরি এক টাইপের ফুল খায় ফেলে, অ্যান্ড এই ফুল খাওয়ার কারণে তারা তাদের অতীতকে ভুলে যায়, তাদের পরিবারকে ভুলে যায়, অ্যান্ড তারা কোথা থেকে আসছে আর কোথায় যাবে সেগুলো সব ভুলে যায়। যদিও অডাসিয়াস একটা সময় বুঝতে পারে অ্যান্ড তার নাবিকদেরকে জোর করে আবার জাহাজে তোলে, তারপরে তারা সেখান থেকে অন্য একটা দ্বীপে চলে যায়। বাড়ি ফেরার পথে অডাসিয়া সবচেয়ে বড় বিপদে পড়ে সাইক্লোপসের জন্য। সাইক্লোপস বলতে বোঝানো হয়েছে এই সিনেমাতে এক চোখা একটা দানবকে। সাইক্লোপসের গুহার মধ্যে যখন অডাসিয়াস তার সৈন্যদল নিয়ে ঢুকে, অ্যান্ড এইখানে ওই এক চোখা বিশিষ্ট যে দানবটা থাকে সে অডাসিয়াসের বেশ কয়েকজন সৈন্যকে খায় ফেলে। অডিসিয়াস একটা জ্বলন্ত কাঠের টুকরা দিয়ে দানবটা চোখের মধ্যে ঢুকায় দেয়। এত বড় একটা দানবকে মাইরা সেখান থেকে পালানোর সময় অডিসির মধ্যে একটা অহংকার চলে আসে। সে ওই দানবটাকে লক্ষ্য করে নিজের নামটা বলে ফেলে, বলে যে আমি অডিসি, অনেক বড় হ্যাডাম। সরি, হ্যাডামটা আমি নিজের থেকে অ্যাড করলাম, হ্যাডাম বলে নাই, কিন্তু নিজের মধ্যে একটা অহংকার চলে আসে। এইটা আবার দানবের ভালো লাগে নাই। এই জন্য এই একচোখা দানব যেটা করে যে তার পিতা থাকে সমুদ্র দেবতা যার নাম থাকে পসাইডন, এবং তার কাছে অডাসির ধ্বংস চায় অভিশাপ দেয়। এখানে একটা কথা বলি যে এই দানবটা কিন্তু তিনি বানাইছেন মেকানিক্যাল ওয়েতে বানাইছে, অ্যান্ড ক্যামেরা পার্সপেক্টিভ এমন ভাবে শুট করা হয়েছে যেন দেখতে অনেক বড় মনে হয়, আর এতটা স্মুথলি করছে যে দেখা মনেই হয় না যে এটা ভিএফএক্স ছাড়া করছে। এরপরে তারা আরেকটা দ্বীপে গিয়ে পৌঁছায় যেটার নাম লাইস্ট্রোগোনিয়ান্স। এই দ্বীপে তারা প্রায় 12টা জাহাজ নিয়ে গেছিল, কিন্তু এইখানে যে নরখাদকরা ছিল তারা প্রায় 11টা জাহাজ ধ্বংস করে ফেলছে। শুধুমাত্র এখানে অডিসির জাহাজ যেটা আছে সেটা অক্ষত থাকে, অ্যান্ড তারা অনেক কষ্ট করে এখান থেকে বেরোইতে পারে। যারা এই সিনেমাটা দেখছেন তারা তো জানেন যে এই সিনটাতে নরখাদকদের সাইজ কিন্তু অনেক বড় দেখানো হয়েছে, আর অডিসিয়াস অ্যান্ড তার সৈন্যদেরকে সাইজে অনেক ছোট দেখানো হয়েছে। এটা কেমনে করছে? কারণ ক্রিস্টোফার কাকু তো আবার ভিএফএক্স ইউজ করে না, তার অ্যালার্জি আছে। তো এইখানে যেটা করছে যে 7 ফিট 2 ইঞ্চি বা 7 ফিটের যে মানুষ আছে তাদেরকে এখানে নরখাদক সাজানো হয়েছে, অ্যান্ড 5 ফিটের একটা মহিলাকে অডিসিয়াস সাজানো হয়েছে। মানে দেখা বোঝাই জানাই যে একটা মহিলা ক্যারেক্টার অডিসিয়াসের ডাবল ক্যারেক্টার করতেছে বা বডি ডাবল করতেছে। তো মেকআপটা এতটাই নিখুঁত ছিল। এরপরে আসে জাদুকরি কার্সি। কার্সি নাকি সার্সি, যাই হোক উচ্চারণ আমার একটু ভুল হতে পারে, একটু ম্যানেজ করে নেন। কার্সির মধ্যে একটা জাদুকরি ব্যাপার স্যাপার ছিল যে সে চাইলেই যে কাউকে পশুতে রূপান্তর করতে পারতো। এই সিনটা আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগছে, কারণ জাদুকরি কার্সি সে লিটারেরি মানুষরে এমনি মাথা ধইরা বাঁকায়া সে যেই আকৃতি দিতে চাইতো সেই আকৃতি দিতে পারতো। ইভেন এখানে অডিসির যে নাবিকরা ছিল তাদেরকে একটা শকুরের আকৃতি দিছে, অ্যান্ড অডিসি যখন আসছে সেও প্রথমে বুঝতে পারে না যে তার নাবিকরা শকুর হয়ে গেছে। এই দ্বীপের মধ্যে অডিসি প্রায় 1 বছরের মতো ছিল, অ্যান্ড এরপরে একটা দেবতার সাহায্য নিয়ে সে কার্সিকে পরাজিত করে, অ্যান্ড পরাজিত করার পরে কার্সি তাকে পরামর্শ দেয় যে পাতালপুরিতে যাওয়ার জন্য। বলতে পারেন অন্ধদের দেশ। সেখানে অডিসিয়াস যান অন্ধ ভবিষ্যৎ দ্রষ্টা টাইরেসিয়াসের সাথে কথা বলতে। টাইরেসিয়াস অডিসিয়াসকে সাবধান করে দেয় যে এর পরবর্তী দ্বীপে যে গবাদি পশু আছে সেগুলোর কোনো ক্ষতি না করতে। এরপরে আসে সাইরেনদের গান। এই দ্বীপটাতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে সাইরেনরা অনেক সুন্দর সুমধুর কণ্ঠে গান গায়, অ্যান্ড এই গানের ঠেলাতেই মোটামুটি জাহাজ ধ্বংস হয়ে যায়। তো এই জন্য যেটা করে নাবিকরা মোম গলায়া সেটা কানের মধ্যে দিয়ে দেয় যেন গান না আসে। তো অডিসিয়াস আবার পাকনামি করে, সে চায় যে গান
শুনবে, এত সুন্দর গান। তো এই জন্য সে নিজেরে জাহাজের একটা মাস্তুল বলে, উঁচা এটা কি বলে, এটাকে মাস্তুলি বলে সম্ভবত, এইটার সাথে নিজেরে বাইন্দা নেয়। কারণ দেখা গেছে কি ওই গানটা যখন কানের মধ্যে ঢুকে তখন লাফ দিয়া সবাই ওই সমুদ্রের মধ্যে পড়ে যায়, ওইখানে যাইতে চায় অ্যান্ড পরবর্তীতে মারা যায়। এই জন্য অডিসিয়াস নিজের মাস্তুলের সাথে বাইন্দা নেয়। এরপরে আরো কিছু প্রবলেম আসে, যেমন 6 মাথাওয়ালা এক সমুদ্র দানব, এরপর বিশাল একটা ওয়াটার হোল। অডিসি এই পানির হোল থেকে বাঁচার জন্য অন্য সাইড দিয়ে জাহাজ নিয়ে যায় অ্যান্ড ওইদিকে আর একটা দানব থাকে যেটার নাম হচ্ছে স্কিলা অ্যান্ড প্রায় 6 জন নাবিককে জায়গায় খেয়ে ফেলে। এত প্রবলেম অ্যান্ড বাধা বিপত্তি পার করতে করতে নাবিকরা তো অবশ্যই ক্ষুধার্ত হয়ে যায় অ্যান্ড এত ক্ষুধা তারা সহ্য করতে না পেরে বলছিল যে গবাদি পশুর কোনো ক্ষতি না করতে, কিন্তু তারা একটা গরুকে জবাই করে খেয়ে ফেলে অ্যান্ড এই কারণে তাদের উপরে আর একটা অভিশাপ নেমে আসে। তাদের উপর রেগে গিয়ে দেবতা জিউস বজ্রপাতের মাধ্যমে অডিসিয়াসের শেষ জাহাজটা ধ্বংস করে ফেলায়। অডিসিয়াস ছাড়া সব নাবিক মারা যায়। অডিসিয়াস একাই ভাসতে ভাসতে ওজিজিয়া নামে একটা দ্বীপে যায় পৌঁছায়। এই দ্বীপে আবার একটা জলপরি থাকে, জলপরির নাম থাকে ক্যালিপসো অ্যান্ড সে অডিসির প্রেমে পড়ে যায়। এই জন্য সে অডিসিকে নিজের কাছে রাখতে চায়। এখন নিজের কাছে কেমনে রাখবে, এই জন্য সে অডিসিকে একটা লোভ দেখায়, অমরত্বর লোভ। এই লোভ দেখায় প্রায় 7 বছর নিজের কাছে রাইখা দেয়। অডিসিয়াস যুদ্ধ করছে প্রায় 10 বছর, এরপর সমুদ্র যাত্রা করে বাড়ি ফিরতে আরো 10 বছর লাগছে। তো টোটাল 20 বছর পরে যখন সে রাজ্যে ফিরে তখন দেখে সবকিছুই পরিবর্তন হয়েছে। অডিসিয়াসের ওয়াইফ এবং তার সন্তান ছাড়া বাকি সবাই ধরেই নিয়েছে যে অডিসিয়াস মারা গেছে। অ্যান্ড অডিসিয়াসের এই প্রাসাদে প্রায় 108 জন সুতোর থাকে। এই সুতোরগুলা কারা, যারা হচ্ছে যে প্রভাবশালী, স্থানীয় প্রভাবশালী বলতে পারেন, যারা অডিসিয়াসের ওয়াইফকে বিয়ে করতে চায় অ্যান্ড লিটারেলি তারা ওই জায়গাটা দখল করে অডিসিয়াসের যে গবাদি পশুগুলো আছে সেগুলো জবাই করে আর প্রত্যেকদিন খায়। অডিসি নিজের পরিচয় গোপন রেখা এরপরে প্রাসাদে আসে। এই সিনটাতে অডিসি যে প্রতিশোধ নেওয়ার যে সিস্টেম, এটা আমার কাছে অনেক অমায়িক ইনসেন লেভেলের লাগছে। কারণ নর্মালি যে নিয়মটা থাকে যে অডিসির যে ভারী ধনুকটা থাকে, এটার যে সুতাটা, এটা টাইনা কেউ লাগাইতে পারে না, একমাত্র অডিসি এসে যখন এটা ধরে তখন এটা সম্ভব হয়। জাস্ট আর ওই কুরালের যে দৃশ্যটা থাকে, যে একটা ছোট্ট ছিদ্র থাকে, সেখান দিয়ে ধনুকের তীর নিতে হবে, তো এই জিনিসটা অডিসি ছাড়া কেউ পারে না। অ্যান্ড তার লেগেসিটা এখানে বেশ ভালোভাবেই মানে ইনসেন লেভেলের ভাবে প্রকাশ পায়। একটার পর একটা বিশৃঙ্খলাকারীদেরকে হত্যা করে এবং এই বিশৃঙ্খলাকারীদের যে চাকর বাকর থাকে, দাস দাসী থাকে, তাদেরকে দিয়ে পুরো প্রাসাদ পরিষ্কার করায়, তাদেরকেও মারা ফেলে। পুরো সিনেমার মেন প্লটগুলো আমি আপনাদের সাথে সহজে এক্সপ্লেন করার চেষ্টা করছি। আমি জানি না কতটুকু পারছি, তবে আমার কাছে পার্সোনালি সিনেমাটা কেমন লাগছে চলেন সেটা বলা যাক। সিনেমার প্রথম 10 মিনিট যাওয়ার পরে আমি জাস্ট একাধারে পর্দা দেখে আমি তাকায় রয়েছি, মানে চোখটা অন্যদিকে নেব সেই সুযোগ নাই। ডায়লগ ডেলিভারি খুবই কম ছিল, মানে আসে না যে বাংলা সিনেমার মতো প্রচুর পরিমাণে ডায়লগ থাকবে, অনেক কথা থাকবে। পুরো সিনেমাতে এরকম খুব বেশি ডায়লগ ছিল না, জাস্ট ভারী ভারী কিছু কথা। আর প্রত্যেকটা সিন জাস্ট ইনসেন লাগছে, ইনসেন লাগছে। এক চোখা যে দানবটা ছিল ওইটা যখন দেখছি ভাই, আমার কাছে আমি কি হরর সিনেমা দেখতেছি এরকম ফিল হইতেছিল। আবার আরেকটা সিন ছিল ওই যে ক্লের মতো যে ছিল, যে শকুর বানায় ফেলে, এরকম করে চাপ দিয়ে, ভাই ইনসেন লেভেলের সাউন্ড ইফেক্টের কথা আর কি বলবো। সিনেমাটা দেখা শেষ করে যখন বাসায় আসছি, এরপরও সাউন্ড ইফেক্টটা মাথার মধ্যে বাড়ি খেতেছিল। মানে তাহলে বুঝেন আমি সিনেমাটা কতটুকু এক্সপিরিয়েন্স করছি। ভিজুয়াল আর ফ্রেমিং এর কথা কি বলবো, যারা সিনেমাটা দেখছেন বা যারা ট্রেলার দেখছেন, সিনেমা দেখেন নাই, তারা তো খেয়াল করছেন কোন লেভেলের ভিজুয়াল দেখানো হয়েছে। জাস্ট মাইন্ড ব্লোয়িং, ইনসেন লেভেলের। বিশাল বড় ফ্রেম অ্যান্ড একটা ধরেন ওই জাহাজটা বিশাল দূর থেকে দেখানো হইতেছে, পুরো এলাকা দেখাইতেছে। ক্রিস্টোফার কাক্কু সিনেমা বানায় শুধুমাত্র দর্শকের মাথা নষ্ট করার জন্য না, পরিচালকদের মাথাও নষ্ট করার জন্য। অনেক পরিচালকরা আছেন যারা চাইলে শিখতে পারেন যে সিনেমা কেমনে বানাইতে হয়। যতক্ষণ আমি হলের মধ্যে ছিলাম আমার মনে হইতেছিল না যে আমি সিনেমা দেখতেছি, আমার মনে হইতেছে কি যে আমি কিছু একটা মধ্যে ঢুকে পড়ছি অ্যান্ড ওইটা আমি এক্সপিরিয়েন্স করতেছি। অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটা না অন্য কোনো সিনেমাতে খুব একটা পাওয়া যায় না, শুধুমাত্র ক্রিস্টোফার কাক্কু সিনেমাতেই পাওয়া যায়। এর সাথে আবার নিখুঁত কালার গ্রেডিং, ভাই কোন ইনসেন লেভেলের একটা এক্সপিরিয়েন্স। কয়েকটা নেগেটিভ পয়েন্টের কথা বলি যে এই সিনেমাতে কোনো ক্যারেক্টারের ব্যাক স্টোরি দেখানো হয় না। এখন ক্রিস্টোফার কাক্কু কখনোই ব্যাক স্টোরি খুব একটা দেখায় না, তিনি ভাবে যে আমরা অনেক শিক্ষিত দর্শক অ্যান্ড তার সিনেমা দেখার আগে আমরা হোমওয়ার্ক করে যাই, তো সেই জন্য সে দেখায় নাই। তবে ব্যাক স্টোরি কিছুটা রাখলে হয়তো বা বেটার ফিল হইতো, বুঝতে সহজ হইতো। অ্যান্ড এইখানে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কাস্টিং নিয়ে। কাস্টিংটা আসলে আর একটু বেটার হইতে পারতো, তবে যারা অভিনয় করছে তাদের কাউকেই খারাপ লাগে নাই, প্রত্যেকে, বিশেষ করে অডিসিয়াসের ক্যারেক্টারটা, ভাই আমার অডিসি সিনেমার মধ্যে প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে উপস্থাপন করা হয়েছে। 10 বছর যুদ্ধ করার পরে আরো 10 বছর অডিসি তার সৈন্যদল নিয়ে একটা সমুদ্রের মধ্যে দিশাহারা অবস্থায় আছে অ্যান্ড মাসের পর মাস তারা খাবার পাচ্ছে
না, আশেপাশে শুধু লবণাক্ত পানি, অ্যান্ড এই কারণে তাদের চুলের টেক্সচার কেমন হবে, তাদের স্কিনের টোন কেমন হবে, এই জিনিসগুলো পর্যন্ত মেকআপের মাধ্যমে একদম অ্যাকুরেটলি উপস্থাপন করা হয়েছে। ক্রিস্টোফার কাক্কুর সিনেমা এক্সপ্লেন করা খুবই টাফ, মারাত্মক লেভেলের টাফ। তারপরও চেষ্টা করছি মেন প্লটগুলো একটু সহজ করে দেওয়ার জন্য, যেন আপনারা সিনেমা দেখার টাইমে বুঝতে পারেন ঘটনাগুলো যে কি হইতেছে। তো আপনার কাছে এই সিনেমাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।